চর্চায় আজকে আমাদের অতিথি বিমান বাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন মন্ত্রী ও উপদেষ্টা, এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ। এজি মাহমুদ, আপনাকে স্বাগত। অশেষ ধন্যবাদ আপনাদের চর্চাকে, যে আপনাকে আমাকে মনে করেছেন আমার এই বয়সে। সশস্ত্র বাহিনী, আপনি বয়সের কথা বলছিলেন, সশস্ত্র বাহিনীর মধ্যে সবচেয়ে প্রবীণ এখন যারা জীবিত আছেন বা সুস্থ আছেন তার মধ্যে। সুতরাং আপনার সাথে চর্চা আমরা গল্প করতে চাই, আপনার জীবনের কথা, অভিজ্ঞতার কথা, আপনি সশস্ত্র বাহিনীতে থাকার কথা, পরবর্তীকালে প্রশাসনে ছিলেন, এটি নিয়ে এই মুহূর্তে আপনার অবসর জীবন কেমন কাটছে? আমার অবসর জীবনটা মনে হয় আলহামদুলিল্লাহ বলবো ভালোই যাচ্ছে। আমি খাওয়া দাওয়া করতে পারি, আমি বাসায় থাকি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে তাতে নিজের বাসায় আছে, এখনও কাজে লোকটোক আছে, তো আমি সব দিক দিয়ে বলবো যে ভালোই আছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি সকালবেলা উঠে আপনাদের ইউটিউবে, আপনাদের যে আপনি আই চ্যানেলের মতিউর রহমান চৌধুরী আর সোহরাব হোসেন অ্যান্ড আদার্স, তাদের সংবাদপত্রে বাংলাদেশ দেখি রেগুলার। দ্যাট ইজ ফার্স্ট থিং, প্রথম জিনিসটা। তারপরে আমি যাই, হয়তো আছে জুলুর রহমান আছে, বিভিন্ন ইউটিউবের বিভিন্ন আলাপ আলোচনা লোকে দেখি, তাতে আমি বুঝতে পারি যে আমি তাছাড়া খবর কাগজে চোখ বুলাই, কিছু পড়িও, তারপর রোদে একটু বসে আমি এগুলি দেখতে দেখতে সময় এই যে আপনি ইউটিউবে দেখেন, খবরের কাগজে দেখেন, টেলিভিশনে দেখেন, তাতে কি আপনার মনে হয় দেশ সঠিকভাবে সঠিক পথে চলছে? আমার এই বয়সে ভয় কাজ করে, কারণ এখন আমার সেই শক্তি নাই যে আমি দাঁড়িয়ে, যেমন সেদিন তখন ভূমিকম্পটা হলো, তখন আমি আমার চেয়ারে, রিক্লাইনিং চেয়ারে বসে আছি, ভূমিকম্প হচ্ছে, সেখান থেকে আমি সরতেও পারি নাই আমি ধরে খালি আল্লাহ আল্লাহ করছিলাম। তো ফলে আমার কাছে শঙ্কার বিষয়, শঙ্কিত আছি আমি, নিজের জন্যও শঙ্কিত, দেশবাসীর জন্য শঙ্কিত, দেশ যারা কর্ণধার আছে তাদের জন্য শঙ্কিত, অ্যাকচুয়ালি সবার জন্য আমি শঙ্কিত। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কী করে বোঝেন যে এইসব লোকের শঙ্কিত, কেমন করে বোঝেন? কারণ আমি এইসব পার হয়ে এসেছি। পাকিস্তান আমলে 50-এর দশকে আপনি বিমান বাহিনীতে যোগ দেন, পরবর্তীকালে বিমান বাহিনীর প্রধান হিসাবে আপনি অবসর নেন। এরপরে 2 সামরিক সরকারের সঙ্গেই আপনি ছিলেন মন্ত্রী হিসাবে। এই যে প্রথম দিকে যদি আপনি বিমান বাহিনীর আপনার অভিজ্ঞতা পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলের যদি জানতে চাই, কোনো কোনো মধুর স্মৃতি, কোনো তিক্ত স্মৃতি, দুটোই বলতে পারেন। মধুর স্মৃতির মধ্যে একটাই, যে দুটো বলবো। একটা হচ্ছে আমি খুব ফ্লাইং পছন্দ করি, আই লাভ ফ্লাইং। আমি যখন চিফ অফ স্টাফ ছিলাম তখন আমিও ফ্লাই করতাম। তো এমনকি MiG-21ও একা ফ্লাই করি নাই, কিন্তু আমি বসেছি, ফ্লাই করেছি। তো ফ্লাইংটা আমি খুব পছন্দ করি, আই শুড লাভ ফ্লাইং। এটা একটা মধুর পার্ট। বাকিটা মোটামুটি আরেকটা আনন্দের পার্ট ছিল যে আমি দায়িত্ব নিতে পছন্দ করি, ভালো দায়িত্ববান ছিলাম, এবং দায়িত্ব কাজ করার জন্য, কাজ সে সুফল হতো সেগুলো দেখে আনন্দ পেতাম। যদি আমি একটা ছাত্রকে শেখাচ্ছি, ছাত্র পাস করছে, ছাত্র দেখছি উইং পাচ্ছে, আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ আমার দ্বারা এই কাজ হলো। তো বিশেষ করে যখন বাঙালি ছেলেদের আমি শেখাতাম, অনেক ছেলেকে শিখেছি আমার জীবনে। আমি 11 বছর ইন্সট্রাক্টর ছিলাম,
ফলে এটা আমার মধুর। আরেকটা ভালো জিনিস ছিল যে আমি এয়ারফোর্সে থাকাকালীন অনেক কিছু শিখেছি। তো আমি বলবো যে হোয়াট এভার আই অ্যাম টুডে ইজ দি gift that I got from the Air Force. The Air Force taught me, Air Force যারা কমান্ডে ছিল তাদের কাছে শিখেছি, আমাকে স্টাফ কলেজ করিয়েছে, আমাকে ইউনিভার্সিটিতে বিদেশি ইউনিভার্সিটি পাঠিয়েছে, ইউনিভার্সিটির সাথে ক্যালিফোর্নিয়া পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। ফলে আমি অত্যন্ত গ্রেটফুল টু বোথ দি এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স অ্যান্ড বাংলাদেশ। পাকিস্তান বিমান বাহিনীতে আপনি দীর্ঘদিন ছিলেন, তখন খুব বাঙালি কর্মকর্তা ছিলেন না, বেশিরভাগই পাঞ্জাবি কর্মকর্তা, এবং বাঙালিদের প্রতি তাদের একটা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আচরণ ছিল। আর এ ব্যাপারে যদি আপনার কোনো অভিজ্ঞতার কথা বলেন। তিক্ত অভিজ্ঞতা আছে, তিক্ত অভিযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার তার মধ্যেও কিছু ব্রাইট স্পট থাকতো। মনে হচ্ছে যে ডেসপটিক ছিল না তারা, কুড নট বি ডেসপটিক, মানে আমি যা বলছি সে হয়ে যাবে। তার বস ছিল, তো বস তো খেয়াল করছে তো যে কে কী হচ্ছে। তো একে লাইন ধর যে ফ্লাইট লেফটেন্যান্ট থেকে নিয়ে এয়ার মার্শাল পর্যন্ত সবাই যে একেবারে যে আমার বাঙালিদের পিছনে লেগে থাকতো এরকম না। ব্যক্তি হিসাবে কেউ কেউ করতেন। না না, বাঙালি হিসাবে পছন্দ করতো না, কিন্তু কিছু নীতি ছিল, বিকজ দে আর অলসো কমিটেড টু দি এয়ারফোর্স। তো যারা যারা এয়ারফোর্সের কাজে পটু, তারা যাদের কাজটা তাদের, তারও তো যে দায়িত্বটা সেটা তো তাকে মানুষের মাধ্যমে করাতে হবে। তাই বাঙালি হলো, আমি যদি তার প্রডিউস করছি, ধরুন আমি ফ্লাইং করছি, আই এম ডুইং দ্য ম্যাক্সিমাম ফ্লাইং এবং কম্পেয়ার আদার্স, আমি ফ্লাইং করছি, আমার ইউনিট হ্যাজ ফ্লোন মানে অবিশ্বাস্য উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, মাসে 1200 ঘন্টা ফ্লাই করা হলো উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। তো আমাকে চেয়ে দাম দিতে হবে, বিকজ সে তো ওই ক্রেডিট সে পাচ্ছে। তো অত সেই হিসাব দিয়ে তারা প্রফেশনালিজমটা দাম দিত। ফলে ইট ইজ নট জাস্ট বাঙালি, এটা ঠিক ছিল না। আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন, আর নতুন দেশ এবং নতুন মুক্তিযুদ্ধ, তার নতুন পরিস্থিতি, আর সেখানে এসে আপনার অভিজ্ঞতা, কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলেন? একটু মিক্সড অভিজ্ঞতা। এটা আপনাকে বলি, মুক্তিযুদ্ধ এবং ওই পিরিয়ড দেশের ভেতরে দেশের বাইরে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে এই যুদ্ধ জিনিসটা কিন্তু অনেক সময় পুরো জাতিকে পরিবর্তন করে। তাদের মধ্যে পরিবর্তন ছিল, সেই পরিবর্তনটা তো আমি জানতাম না, আমি তো মুক্তিযুদ্ধ পাঠ করি নাই। তবে আমি যখন পাকিস্তানে ছিলাম তখন আমি সিনিয়র মোস্ট ছিলাম বাঙালি। তো ফলে আমি যেসব কাজ করতে চেষ্টা করতাম, কিছু কিছু অতি বাঙালি ছিল, অথবা হোয়াট এভার ইট ইজ, তাদের যে রিয়াকশন দেখতাম, তখন আমি চিন্তা করতাম যে এটা তো মনে হয় যে এটা কিছু জাতিগত অসুবিধা হতে পারে। তো আমাকে আমার একজন ছাত্র আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার, ও ফ্লাইট টাইমে ছিল, আমার সত্যি আমার ছাত্র, এক রিয়েল ছাত্র, বলে স্যার আমাদের দেশে আমাদের এয়ারফোর্সে কীরকম হবে, এয়ারফোর্সে কীরকম ধরনের এয়ারফোর্স হবে। ও আমাকে আশা করেছে আমি স্ট্র্যাটেজিকভাবে বলবো যে আমাদের এয়ারফোর্স এরকম হবে, এরোপ্লেন হবে। আমি সব বলি নাই, না বলে বলেছি যে, কারণ তখন আমি কিছু বুঝে ফেলেছি যে সিচুয়েশনটা ইজ এ পোস্ট ওয়ার কান্ট্রি। পোস্ট ওয়ার কান্ট্রি সম্বন্ধে কিছু পড়াশোনা করেছিলাম, কিছু তো আন্দাজও ছিল। তো আমি বললাম যে দেখো, আমাদের এয়ারফোর্স কী হবে, হোয়াট পিপুল উইল অফার আস, দ্যাট দি এয়ারফোর্স গোয়িং টু বি। আমি ওকে গভর্নমেন্ট বলি নাই, হোয়াট পিপুল উইল অফার আস, দ্যাটস দি কালার, দ্যাট উইল বি দি
ক্যারেক্টারিস্টিক এখন কথা হচ্ছে হোয়াট আই স। জি, আপনি কি দেখলেন? এখন ওটা তো বললাম, ওখানে তো বুঝে গেছি অনেক কিছুই। ওখানে আমার শেপ হয়ে গেছে মাইন্ডটা, যে আমি যদি বাংলাদেশ এয়ারফোর্সের কিছু করতে হয় তা আমি কী করব। আমার মনে মনে একটা আইডিয়া হয়ে গেল। কারণ আমি আপনাকে আগে বলেছি যে জীবনে আমি ফলটা দেখে খুব সুন্দর, আর বীজ রোপণ করি, ফুল না হলে ফুল দেখে আমার শান্তি, বুঝেছেন? বাহ, কত সুন্দর। তখন আমি একজন আসলাম, এসে সন্ধ্যার পরে আবার ল্যান্ড করলাম ইউনাইটেড নেশনস এয়ারক্রাফটে, মাইগ্রেশন এয়ারক্রাফট, ইউগোস্লেভিয়ার একটা প্লেন ছিল। তো তখন ল্যান্ড করার পরে আমি দেখলাম যে এয়ারফোর্সের লোক আমরা একটু ডিসিপ্লিন হওয়া উচিত ছিল। তো আমি কোনো ওই রকম দেখলাম না যে আপনার এখানে দাঁড়ান, মাল এখানে এখানে বসেন, কে কে এসছেন, এই যে একটা একটা অর্গানাইজড, বুঝলেন না? অথবা যারা সার্ভিং তারা জুনিয়র হলো, আমরা সিনিয়র অফিসার আসছি, স্যার আপনি এসছেন, আসেন, ওগুলো কিছু ছিল না। তো ফলে আমার কাছে মনে হলো যেন ডিসঅর্গানাইজড মনে হচ্ছে। ঠিক আছে, যা হওয়ার হবে। তো আমি আবার ডাইং টু সি মাই মাদার, আর মাদার অসুস্থ ছিলেন। আমি এইসব দিকে তাকাই নাই, আমি দৌড়ে যত তাড়াতাড়ি বাক্স টাক্স নিয়ে আমার ভাই বোধ গাড়ি নিয়ে এসেছিলো, তাতে ঢুকে আমি সোজা ধানমন্ডি আমার বাপ্পা থাকতেন 27 নম্বর রোডে, আমি চলে গেলাম মায়ের বসে। পরের দিনই আমি আমার ইউনিফর্ম বের করলাম, পাকিস্তান এয়ারফোর্স ইউনিফর্ম, সিম্পল ইউনিফর্ম বের করে তারপরে আমি ক্যাপটা পরলাম। ক্যাপের মধ্যে আমি পাকিস্তান এয়ারফোর্সের ক্যাপ আছে কিনা মনে পড়ছে না, বাট ক্যাপ পরেছি। আমি গেলাম, খন্দকার সাহেব তখন চিফ অফ স্টাফ, তো ঢুকে আমাকে স্যালিউট দিলাম। না সরি, আমি ইউনিফর্ম পরি নাই, আমি সিভিলিয়ান কাপড় পরেছি, ইউনিফর্ম পরে গেছি। তো উনি আমাকে বললেন যে একটু গম্ভীর দেখলাম। তো আমি বললাম যে, চিন্তা করলাম যে খন্দকার সাহেব গম্ভীর, আমি তো তার আন্ডারে চাকরি করেছি, আমি তার অ্যাডজুটেন্ট ছিলাম, তার অপারেশন অফিসার ছিলাম, তারপরে তার উনি যখন সিনিয়র মোস্ট ক্যাডেট, আমি তখন জুনিয়র মোস্ট ক্যাডেট, একটা সদৃঢ়তা ছিল। তো উনি এত গম্ভীর কেন? মনে মনে চিন্তা করছি। তো স্যার আমার এসছি, আমি আপনাকে দেখা করতে এসেছি। তো উনি বললেন ওকে। উনি আমার কোনো প্রশ্ন করেন নাই, কেমন ছিলে, কী হয়েছিল, কোথায় ছিলে, কিচ্ছু করেন না, হয়তো উনি সব জানতেন। উনি বললেন যে আমাকে আপনি বলতে, আপনার জন্য জেনারেল ওসমানী ওয়েট করছে। আমি বললাম যে জেনারেল ওসমানী আমার জন্য ওয়েট করছে স্যার, যদিও আমি সিনিয়র এনাফ ফর জেনারেল ওসমানী টু নো দ্যাট আই এম এ উইং কমান্ডার, সাবস্ট্যান্ডিং উইং কমান্ডার, অ্যাবাউট টু বিকাম গ্রুপ ক্যাপ্টেন। তো আমি বললাম স্যার উনি আমার জন্য অনেক বড় মানুষ, আমাকে কেন ওনার সামনে যাব? বলেন না আপনি কী জন্য উনি আমাকে ডাকছেন? বলে আমি এটা বলতে পারবো না তোমাকে, আপনাকে। আপনি কি জানেন? হ্যাঁ জানি। স্যার আপনি যদি বলতেন তাহলে তো আমার মনটা ঠিক করতে পারতাম। আকুতি মিনতি করলাম, উনি বললেন না, না তুমি যাও, আপনি যান। কোথায় যাবো কী কিচ্ছু বলে না, খালি যাও। এনিওয়ে আমি বেরোলাম, বেরোলে তার পিএসকে জিজ্ঞেস করলাম যে ভাই এই তো ব্যাপার, একটু বলো যেন থাকে কোথায়, কোথায় দেখা হবে দিতে পারবো। তো বলে স্যার আমি বের করে দিচ্ছি আপনাকে, ওনার অফিস কোথায় সে বলবো, আর ওনার কোথায় থাকে ওটা বলবো। বসে উঠলাম, বললো যে উনি থাকেন মিন্টু রোডে। আচ্ছা, ওনার সাথে সাক্ষাতের অভিজ্ঞতাটা বলেন ওসমানী সাহেবের। জেনারেল ওসমানী সাহেব আমাকে চিনতেন, আমাকে আমার স্ত্রীকেও চিনতেন।
তো উনি যখন পিন্ডিতে ছিলেন, কর্নেল, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, আমি তো পিন্ডিতে পোস্টে ছিলাম, ফলে আমাদের সঙ্গে পরিচিত ছিল। তিনি দেখলাম বসে আছেন খাটের উপরে, আমাকে নিয়ে গেল বেডরুমে। সেখানে গিয়ে দেখলাম একজন লোক আর্মির বসে আছে, তার একটা পা নাই, বুঝলেন। ওরা গম্ভীর ভয়ে বললেন, কে চিনিস? কর্নেল তাহের। কর্নেল তাহের? আমিও সব রাতে এসেছি, আমি হতে চিনব। ও এখন ড্রেজার কোম্পানি আছে না আমাদের, বস। এর মধ্যে আরেকজন আসলেন, ছিল কি, যে ব্রিগেডের খালেদ মোশাররফ, না মেজর খালেদ মোশাররফ, কর্নেল। তো আমি বসে আছি, ও আই হ্যাভ সামথিং ফর ইউ। আমি ওয়েট করছি যে কী সামথিং। গো অ্যান্ড সি মাই সেক্রেটারি সুলতান জামান খান, and he will tell you. I still don't know what is that something. So fortunately I knew Sultan Zaman Khan when he was Assistant Commissioner নওশেরা, এবং আত্মীয়তা হিসাবে আমি কিছু চিনতাম। খান আব্দুর রহমান খান, বাহাদুর আব্দুর রহমান খান ডক্টর ইরফান খানের ভাতিজা। এনিওয়ে, তারপর আপনার পদায়ন হয়ে গেল। অ্যাক্ট হয়ে গেল, মানে সামলাম বাই পরিচিতি। তো উনি বললেন যে ভাই তোমার জন্য ডাইরেক্টর বিমানের চাকরি রেখে দিয়েছি উনি, ওনাকে কাউকে দেবে না, তোমাকে দেবে, দাও, ওয়েট করো, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিল। এ বললো যে চেয়ারম্যানকে দিয়ে দাও। সো আই, না সরি, আমি ওসমানের সঙ্গে জিজ্ঞেস করলাম, স্যার আই হ্যাভ নট ডান এনি ওয়ার্ক ইন সিভিল এভিয়েশন, আই নো নাথিং অ্যাবাউট সিভিল এভিয়েশন, ইউ উইল লার্ন ইট, দ্যার ইজ নাথিং ইন দি এয়ারফোর্স ফর ইউ। এই কথা বলছে, ফর ইউ, দ্যার ইজ নাথিং ইন দি এয়ারফোর্স ফর ইউ। সো দ্যাট ইজ মাই বিগিনিং ইন মাই। জেনারেল ওসমানের সঙ্গে জিয়াউর রহমানের এক ধরনের দ্বন্দ্ব ছিল, এটি 71 থেকেই শোনা যাচ্ছে। আপনি এ ব্যাপারে কিছু জানেন? আমি জানি না, কিন্তু আমি আপনাকে একটু বলতে পারি, আঁচ করতে পারি আর কি। কিন্তু জিয়া রহমান আমার কিন্তু বলে নাই, এবং ওসমানীও বলেননি। ওসমানের সাথে কোনোদিন বলবেই না, কারণ টু জুনিয়র, এবং আমার সঙ্গে ওরা ওনার রিলেশনশিপ নাই। যে ওরা ওই খালেদ মোশাররফ এদের মধ্যে হয়তো কথাবার্তা হতো, আমার সঙ্গে তো ওসমান সাহেব খুব রেসপেক্টেবল লোক ছিলেন, আজে বাজে কথা বলতেন না। যদিও উনি অনেক সময় একটু আনএক্সপেক্টেডলি অনেক কাজ করতেন, এটা হয়তো মনে করি না, হঠাৎ উনি একটা কাজ করতে হয়তো যেটা এক্সপেক্টেড না, এরকম উনি হতে করতেন। যেমন উনি বাক্স রিজাইন করে দিলেন, ইট ওয়াজ নট এক্সপেক্টেড দ্যাট হি উইল রিজাইন, এরকম ধরনের কাজ করতেন। যাই হোক, তো এখন যুদ্ধক্ষেত্রে একটা আনপ্রিপেয়ার্ড আর্মি যখন আপনি চলে যান, নাকি গেরিলা আর্মি, তখন ইনিশিয়ালি আপনার প্রত্যেকের একটা আইডিয়া থাকে, ডিপেন্ডিং অন ওয়্যার হি স্ট্যান্ডিং। সবাই যে কারেক্ট তাও না, আর সবাই যে রং তাও না। এখন ভিয়েতনামে তাদের লংগেস্ট অ্যান্ড মোস্ট সাকসেসফুল গেরিলা আর্মি দুটো, একটা হচ্ছে ভিয়েতনাম, একটা চায়না মাও সেতুংয়ের, এবং আরেকটা হচ্ছে কিউবার ফিদেল কাস্ট্রো। তো এগুলি সাধারণত স্টাডি করা যায়, করলে দেখা যায় যে তারা কীভাবে করে, এগুলি তো আমরা স্টাডি করতাম না, আমাদের এটা আমাদের সাবজেক্টও ছিল না। তো এখন যারা ওখানে গেছেন তা হাতে কলমে শিখছেন। তো যেন ওসমানী হাতে কলমে দেখছেন
জিয়াউর রহমান হাতে কলমে দেখছেন, প্রত্যেক হাতে কলমে, বুঝছেন তো? তো এটা এটা আমার কথা, আমি বলছি এটা মাই অ্যাসেসমেন্ট, অ্যাবসলিউটলি মাই অ্যাসেসমেন্ট। সো আমি অ্যাসেসমেন্ট যে হাতে কলমে দেখছেন, তো ফলে অ্যান্ড এভরিবডি ইজ কারেক্ট ডিপেন্ডিং হাউ ই সিজ ইট, বুঝছেন তো? তো এটা বলতে পারবো না যে তুমি ঠিক বলছো না। এখন কথা হচ্ছে দের এ প্রবলেম, যে প্রবলেমটা বলে যে স্বাধীনতা যুদ্ধ, ওই দু একজনকে আমি দেখি খুব উত্তেজিত হয়ে যায়। একজন আছেন, আজকে দেখলাম একজন জার্নালিস্ট, আমার পা খোঁড়া, দরকার হলে আমি আবার জান দেবো, এরকম ধরনের কথা বলে ওপেনলি টক শোতে। কথা হচ্ছে যে প্রত্যেকেই এই যেখানে আনস্ট্রাকচার্ড এবং উইদাউট এন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে ইফ এই এই যুদ্ধটা যদি উইথ এ প্রিপারেশন অফ ফিউ ইয়ার্স, পলিটিক্যাল নেগোসিয়েশন, ফিউ ইয়ার্স, আস্তে 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 হতো, মানে মেটেরিয়ালাইজ হতো, আলটিমেটলি ক্রিস্টালাইজ হতো, দেন উড হ্যাভ বিন টেকেন এ শেপ, বাট ইট হ্যাপেন্ড সাডেনলি। আপনি দুই সামরিক সরকারের সময় কাজ করেছেন এবং দুই সামরিক শাসক জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ ক্যাবিনেটে ছিলেন। এই সেখানকার তখনকার যে অভিজ্ঞতা যদি কিছু বলেন। আমি অ্যাকচুয়ালি সামরিক প্রথমে শাসন, জিয়াউর রহমানের না আমি আমি এটা বলতে চাই, আই ওয়ান্ট টু ক্লিয়ার, আমি সামরিক শাসনের মধ্যে অ্যাজ এ কী বলবো, আই ওয়াজ আর পার্টি টু ইট। কারণ আমি, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে একটা দেশের কথা চিন্তা করে, যে কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে পাকিস্তানের সামরিক শাসন। পাকিস্তানের সামরিক শাসন দেখে কোনো লোক বলবে না, যারা জানে যে সামরিক শাসনটা ভালো দেশের জন্য। তো আমারও তেমনি 56 থেকে 1956 থেকে নিয়ে যে রকম, হ্যাঁ ছিল প্রবলেম, কিন্তু সামরিক শাসন যে ভালো এটা ভালো করেছে এই কথা বলার মতো। আমি যখন একজন উচ্চপদস্থ অফিসার এয়ারফোর্সের, তখন তো আমার জন্য এটা কোনো ক্রমেই চিন্তা করাও এটা অসম্ভব যে আমি তাদের সঙ্গে হবো, যাবো, বন্দুক দেখাবো, বলে বাইরেও, এসব হলে আমি সম্ভব না। বিকজ আমি যে দেশে থাকবো আর তাকে ফুটো করব, এটা আমার জন্য আপনি প্রথম গেলেন বিচারপতি সায়েমের হ্যাঁ, এই কথা ক্যাবিনেটে। বলছি। I was appointed by বিচারপতি Saim as chief of staff after Bashar died, and by virtue of that, I became DCMLA and a advisor for petroleum, gas, food, relief, খনিজ সম্পদ। civil aviation, tourism, etc. etc. তো পানি সম্পদ চলিয়ে ইমেজ খান, না, খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদ, that's right. তো এইসব জিনিস আমি, উনি বলেছেন, তো ওনার সঙ্গে আমি কাজ করেছি। তারপরে যখন জিয়া সাহেব টেক ওভার করলেন, সেটা একটা বিরাট ঘটনা। সেখানে আমি ডেফিনেটলি একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি, অ্যাক্টিভ বলবো না, ইম্পর্ট্যান্ট ব্যক্তি, বিকজ জাসিস সাহেব আমাকে লাস্ট ম্যান, উনি বললেন এজি মাহমুদকে ডাকো, হ্যাঁ, কি বলবেন? এজি মাহমুদকে ডাকো। তো আমি বসে রয়েছি, আমি তো বসে রয়েছি থাকি, ওরা যা করছে করছে। I have no role to play except that watch and see that what is happening. Because any role that I play would be more disastrous than anything else. Because I had only firepower, the Air Force, and that is temporary and that's only limited. You can never use this. You can change this situation, but that situation cannot, you can hold on. Air power দিয়ে you cannot hold on a big army. বুঝছেন তো কথাটা? You can delay it, you can stop it for some time, but you cannot hold on. But কথা বুঝেছেন তো? So it is the army that, কিন্তু বিচারপতি সায়েমকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন? না,
না তাকে পদত্যাগ করানো হলো? ডেফিনেটলি না। বিচারপতি সাহেব আমার মতে একজন গ্রেট ম্যান ছিলেন। কেন বলি, আমি তখন চিটাগংয়ে যখন এই সব হচ্ছে, ঘটনা হচ্ছে, 7 নভেম্বর, হ্যাঁ 7ই নভেম্বর, 3rd নভেম্বর, এটসেট্রা এটসেট্রা। তখন আতিক ছিল জিওসি। তো আতিক আসলো, এসে আমাকে বলল, বসায় দিয়ে আসছি। কারে বসাইছেন? আমার বন্ধু মতো ছিল, ভালো। জাস্টিস বুড়ারে বার বসে দিয়ে আসছি। বসে দিয়ে আসছেন মানে রাজি হচ্ছিল না, কিছুতে রাজি হচ্ছিল না। আর এদের তো ঝগড়াঝাটি, কে হবে কী হবে, এদের ঝগড়াঝাটি। উনিও ফুটাফাটান না, সিনিয়র লোক, লোক সব সম্মান করতো। তো উনিও আধা সাবজেক্ট লেখা ফর্ম করেছেন, লেটস ব্রিং চিফ জাস্টিস। জিয়াকেও মানবে না খালেদ মোশাররফ, জিয়া খালেদ মোশাররফকে মানবে না, এরা মানবে না, কেউ কাউকে মানবে না। তো আমার আনো কাউকে। তো দে ফাউন্ড জাস্টিস সাহেব অ্যাজ দি বেস্ট পারসন। তো জাস্টিস সাহেব বলবে, আমারই কী কাজ তোমাদের মধ্যে, গুড ম্যান, ভেরি নাইস ম্যান। বলে আমি কী করি এখানে? বলে না স্যার আসলে আলটিমেটলি হি এগ্রিড, বাট এগ্রিড অন সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে তিনি একটা ইলেকশন করবেন। দ্যাট ওয়াজ মাই হাঞ্চ, ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওটা বলে নাই আমাকে তখন। পরে আমি দেখতাম ক্যাবিনেটে উনি যে কথাবার্তা বলতেন, তাতে বোঝা যেত যে তিনি একটা ইলেকশনে যাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ নট দি ল্যাকিং, বুঝতে পারছেন কথাটা? সো হি হ্যাড টু গো, অবভিয়াসলি। না, হাউ উইল গো? এর মধ্যে পিপুল ফাউন্ড জাস্টিস সাত্তার, সিনিয়র মোস্ট, এবং আস্থা ভাজন অফ জাস্টিস সাহেব, তার বিশেষ সহকারী ছিলেন। হ্যাঁ, তার বিশেষ সহকারী বিশ্বকে ছিলেন। ছাড়ে আগে থেকে জাস্টিস তো বিভিন্ন আগে ছিল, কলকাতার লোক তো এরা সব। তো তিনি একটু এই কাজ করলেন। তারপরে উনি যে বললেন, এই তো ন্যাচুরালি আর্মি তো অলরেডি রেডি, সব তৈরি করে এসছে। আমি জানতাম না, আমি খুব ইন্টেলিজেন্স থেকে খবর নতাম না। আমি মনে করতাম যে এইসব কথা কী বলবো, শুনবো, বাবু নিজের কাজ করি। হ্যাঁ, এটাই ছিল মোর সিম্পল ওয়ে। ইন্টেলিজেন্সকে লোক আমি ইউজও করতাম না এইসব কথায়, কারণ ওরা নষ্ট হয়ে যাবে। আর আমার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ছিল ভালো, কিন্তু তারপরে আমি যখন আমাকে বললো রাত 10টার সময় আপনি আসেন বঙ্গভবনে। কেন আসবো, কি আর কিচ্ছু না, গিয়ে দেখি যে সব বড় বড় সব বসে আছে। তো এক জায়গায় বসলাম, ঘটনা প্রবাহ দেখে বুঝতে পারলাম কী হতে যাচ্ছে। বুঝছেন, জাস্টিস সাহেব রাজি না, কারণ তার জীবনের একটা বড় উদ্দেশ্য ইলেকশন করে দেওয়া, এটা বুঝেছি। আচ্ছা, তারপর তো নির্বাচন, বিচারপতি সাহেব চলে গেলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন এবং পরবর্তীকালে প্রথমে নিলেন সিএমএলএ, সিএমএলএ, এই প্রধান সামরিক আইন প্রশাসক। তারপর নির্বাচন হলো, তারপর সংসদ হলো। না, এখন এরপর হানা ভোট হলো। হ্যাঁ, হানা ভোট হলো। এখন যেমন একটা হানা ভোটের প্রস্তুতি চলছে। না, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এরপরে যে এই হোসেন মোহাম্মদ এরশাদের ক্যাবিনেটেও ছিলেন, না। এবং যেটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকার, এখানে প্রকাশ্যে একটি সাংবাদিকদের সঙ্গে যে বিবৃতি দিয়েছিলেন সাংবাদিকদের কাছে, তাতে তিনি ক্ষমতায় 1982 সালের 24শে মার্চ তিনি ক্ষমতা নিলেন আনুষ্ঠানিকভাবে, কিন্তু তার আগেই তার প্রস্তুতি ছিল। এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। আমি জানতাম সেটা, কীভাবে জানতাম, আমি তখন রিটায়ার্ড, 77 থেকে আমি 82 রিটায়ার্ড অবস্থা, স্ট্রাগলিং উইথ মাই লাইফ, অ্যাবসলিউটলি স্ট্রাগলিং, বিকজ টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি ছিল না। আমি লোকে মনে করতো যে
আমি এরশাদের সঙ্গে ঝগড়া করেছি, অত এরশাদ আমাকে সরি জিয়া আমাকে বের করে দিয়েছে। তো সবাই তো ওই সাইডে থাকতো, তো কোনো রকম কোঅপারেশন কনসিডারেশন কিছু ছিল না, বোথ ফ্রম দি এয়ারফোর্স অ্যান্ড আউটসাইড এয়ারফোর্স। এনিওয়ে, আমি ওকে দেখলাম যে একবার দেখলাম ও সাইকেল করে অফিসে যাচ্ছে, ছবি পেল। তারপর ও আমাকে একদিন দাওয়াত করেছিল এরশাদ খাওয়া দাওয়া। আমি তখন একা, আমাকে দেখি আমি একা, আমার ওয়াইফ। তো আমি ঠিক আছে, আমি তো ওকে চিনি। খাওয়ার পরে একটা ছবি দেখালো, পাওয়ার প্লে। পাওয়ার প্লে দেখার পরে আমি বললাম মায়া, আমার ওয়াইফকে বললাম, মায়া আমার মনে হয় এরশাদ ইজ হিজ প্রিপেয়ারিং হিমসেলফ ফর দিস, আমাদের একটু শেয়ার থাকতে হবে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড এসব। বাট ইট ওয়াজন্ট গোইং টু বি দ্যাট ওয়ে। তো আমি ওনাকে যখন উনি আমাকে বলে একটু আসেন, নেওয়ার আগে আসে, একটু কথা আছে। তো অবভিয়াসলি আর্মি চিফ বা কলিগ ছিল, তো আমি আসলাম, আমার নাম্বার জানতেন। তো যখন আর্মি হেডকোয়ার্টার্সে গেলাম, উনি বসে আছেন, সিজিএস বসে আছে, ওই পরিষ্কার বলে দিল যে এই অবস্থা। আমি ওর বললাম যে এটা ঠিক হবে না, আপনি এটা let the politicians handle this problem. It's a political problem. Let them fight it out. এটা আপনি গেলে এটা সাবসেট করে যাবে, এটা হবে, এটা নানা রকম, আপনি এটা কিছু করতে পারবেন না। উনি বলেন না, এটা তো বিরাট প্রবলেম হয়ে যাবে, সাতক্ষীরায় লোক ঠিক এই কথা, সাতক্ষীরায় লোক মারা আরম্ভ করেছে, আপনি দেওয়ার সময় একটা ফুড ক্রাইসিস, সিরিয়াস ফুড ক্রাইসিস আপনি বাঁচিয়েছেন, তো আপনি এখন আসেন, সাথে ফুডটা ম্যানেজ করে দেন। তো আমি বললাম যে দেখা যাবে, আমি সেটা বলতে পারছি না। আমি চলে আসলাম। এটা প্রায় 5 কি 6 দিন আগে, টেক ওভারের 5 কি 6 দিন আগে। না, পরিবার আমার ওয়াইফের সঙ্গে, বিশেষ করে আমার ওয়াইফের সঙ্গে আলাপ করলাম, আর সঙ্গে আলাপ করে নেই। তিনিও বললেন যে যদি ফুডে খুব সিচুয়েট প্রবলেম হয়, ওনার অ্যাঙ্গেল ছিল আলাদা। উনি বললেন দেখো, আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে ফুড ব্রিজে বানিয়েছিল, হি ওয়াজ ভেরি রিলিজিয়াস পারসন। বলে আচ্ছা, বলে ফুডের মানা করা যাবে না, খাদ্য তো। আচ্ছা, তো আমি লালমাটি একটা ভাড়া বাসায় থাকতাম, দোতলার ফ্ল্যাটে। তো আমি ওখান থেকে আর কোনো শিফট করি নি, ওই বন্ধুত্ব ওখান থেকেই করেছি, বুঝেছেন, পুরা বন্ধুত্ব। যদি এরশাদ বলতো, সন্দেহ করতো যে এই জীবন থাকবে না বোধ হয়, কারণ আমি কোনো মন্ত্রী পাড়া যাই নাই, বুঝছেন, কোনো কিছু করছিও না, ওরকম ইন্টারেস্ট ছিল। তো ওনাকে বলতাম, আমাকে বলতো আপনি মন্ত্রীপাড়া যাচ্ছেন না কেন, আপনার জন্য ফ্ল্যাট ঘর রাখা হয়েছে। আমি বলি, আমার ওয়াইফ খুব পছন্দ করে না, এখানে আছি, ভালোই আছি। তো ওই ফ্ল্যাটে থেকেই আমি পুরো 3 বছর। তারপর তখন খাদ্য সমস্যা সংকটটা কেমন ছিল আপনি এসে ও দেখলেন? মাই গড, আমার জীবনে যদি কোনো একটা ব্যাপারে আমি বলতে পারি যে আমি জীবনটা আমার সার্থক, তাহলে বলতে পারি এটাই। মানে 82 সালে খাদ্যের 82 সাল থেকে 85 সাল, অক্টোবর 1984, আমার জীবন বললাম না সার্থক। খালি আপনাকে একটা কথা বলি, 17 সাল বোধ হয়, 2017 সালে আমি গিয়েছিলাম আমার মেয়েকে দেখতে আমেরিকায়। তো ওখানে গোলাম মোস্তফার ছেলে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে, ওর নাম হচ্ছে ইফতিখার মোস্তফা। ও খবর পেয়েছে যে আমি এসেছি। ইফতেখার চৌধুরী? ইফতিখার মোস্তফা, আচ্ছা, গোলাম মোস্তফার সেক্রেটারি ছিল যে। জি 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 জি। তো তার ছেলে খুব ভালো ছেলে, খুব খন্দকারের জামাই আবার। তো সে আমার জামাইয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল, ওনাকে বলো আমার একটু ওনাকে দাওয়াত করতে চাই, ওয়ার্ল্ড ব্যাংকে দাওয়াত করতে চাই, একটু জিজ্ঞেস করুন। তো তখন আমাকে বললো, হ্যাঁ যাবো। তখন আমি তো কোনো নোট রাখি না, তো বলে একটা খাতা দাও বাবা, একটা পেন্সিল দাও। তো আমি নোট করতে হবে ওগুলো, কী কী হয়েছিল নোট করতে করতে বেশ এতটা হয়ে গেল নোট। তো আমি ওই নোট বইটা নিয়ে গেলাম, গিয়ে দেখি একটা রুম বড়, সব বিদেশি, বুঝছেন, ইফতিখার ইজ অনলি বাঙালি,
কিছুক্ষণ পরে আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট যে থাকেন একটা ভিপি থাকে, সে এসে বসলো। সে কোনো কথা বলে নাই। সুইডিশ লোক আমাকে জিজ্ঞেস করে, আপনি বলেন আপনি কীভাবে, আমরা জানি যে আপনি আমার একটা কাজ করেছেন, এখন আপনি বলেন কী করছেন। তো আমি বললাম যে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই করেছি, এই করেছি, এই করেছি, অনেক কিছু বললাম। আপনি বলছিলেন যে আপনি দায়িত্ব নিয়েই জিজ্ঞেস করেছিলেন যে স্টক কত আছে। ওটা আপনাকে বলছি। দায়িত্ব নিয়েই প্রথম জিনিস আমি জিজ্ঞেস করলাম, এই বাবা স্টক কত আছে? নাই স্যার। নাই মানে গোডাউনের কত, ক্যাপাসিটি কত? 20 লাখ টন। তো 20 লাখ টনের মধ্যে নাই মানে কি? বলে স্যার নাই মতোই। সুইপিং স্টক কত? 8 লক্ষ টন। আচ্ছা, 8 লক্ষ টন, তাহলে খাদ্যের খোলো, গোডাউন খুলে দাও। তাতে মাথা খারাপ হয়ে গেছে। স্যার গোডাউন খুলে দেবো? হ্যাঁ, খাদ্যের অভাব তাহলে গাড্ডা ধুয়ে দেবে, যেখানে খাদ্য আছে সেটা দাও, তারপরে দেখা যাবে। এখন তো খাওয়া দাও, তারপরে আমি কী করি কী দেখবো সেটা দেখা যাবে। স্যার এটা করা যাবে না, আইন নাই। কী বলে আইন নাই? বলে আইনের মাধ্যমে এটাকে সিল করা হয়েছে গোডাউন। কেন সিল করা হয়েছে, কে করেছে? আব্দুল হালিম চৌধুরী সাহেব এই ফুটবল ছিলেন, উনি টেক ওভার করার পরে উনি সিল করেছেন। তারপরে এখন কী করতে হবে? এখন ম্যাজিস্ট্রেট আসবে, প্রত্যেকটা গোডাউন ম্যাজিস্ট্রেট ঢুকে এই সিল ভাঙবে, ভেঙে তা ওয়েভ করবে, ওজন করে 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 দেখবে কি সব বস্তা খালি, তা বস্তা খাদ্য আছে এটা বলবে। বলবে এখানে এত টন আছে, এখানে এত, এইটা করবে। করার পরে আমরা ওটা টেক আউট করবো। শর্ট হলে শর্ট, এক্সেস হলে এক্সেস তো হবেই না। তো আপনাকে একটা কথা বলি, in life you have to be bold, and bold at proper time. If you are not bold at a proper time, you are in trouble. বাংলাদেশে Now the present government that I'm telling you of, Yunus, fundamentally lacks this. He is not bold, and he wants to be bold, but time has passed. এটা একটা পাস সাইডে রিমার্ক দিলাম। তো আমি বললাম যে ওপেন ইট, কী বললাম, লিখে দিলাম, হোয়াট এভার ইজ স্টক অ্যাভেলেবল উইল বি কনসিডার্ড অ্যাজ এ স্টক ইন গোডাউন, সো ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি। তোমাদের কেউ জল জেলে দেবে না, তোমাদের কেউ চাকরি খাবে না। আমার লিখে দিয়েছি, এটা আমার দায়িত্ব, আমি লিখে দিলাম, নাও গো ওপেন ইট, সাপ্লাই ইট, ফুল স্টপ। আমরা আলোচনার শেষের দিকে আসছি। বাংলাদেশে দুটো গণ অভ্যুত্থান হয়েছে। আপনি দায়িত্ব ছেড়ে দেওয়ার 5 বছর পরে 1990 সালে এরশাদ বিরোধী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন 90 হলো, আর এবারে 24-এ জুলাই আগস্টে অভ্যুত্থান হলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এই দুই অভ্যুত্থানের সময়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর ভূমিকা যদি আপনি একটু ব্যাখ্যা করেন দূর থেকে। পিছনে যাব একটু, দেখেন এই দুটো গণঅভ্যুত্থানের তফাৎ আছে। এই তফাৎটাই আমরা অ্যাটলিস্ট বলে না, টক শোতে আমি দেখি না। আচ্ছা, তফাৎটা হচ্ছে 90 বললেন 90 আন্দোলনে it was spearheaded, led by political parties. জি, রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দিয়েছে। দিয়েছে না? তিন জোট, ঠিক আছে। দেখেন আমি কিন্তু পলিটিশিয়ান না, আমি এই যে সাটল ডিফারেন্সটা আপনাকে দেখাচ্ছি। Why it is so different? Why it is so problematic now? Basically, the problem is there. The problem is that was the political parties led, and this is স্বতঃস্ফূর্তভাবে জনগণ নিয়ে কিছু ছাত্র তারা একটা তাদের ক্ষোভ
প্রকাশ ক্ষোভ, সংঘবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ক্ষোভ প্রকাশ করছে। আমি একটু আপনাকে বলি, খুব ইম্পর্টেন্ট কথাগুলি বলবো আপনাকে। আমার কাছে মনে হয় এই জিনিসটা কোনো কারণই নেই হওয়ার। বিশ্বাস করেন, হ্যাঁ, তাদের প্রথম তো লক্ষ্য আপনি ছিল যে কোটা বিরোধী। আপনি দেখেন, আপনি তো সিনিয়র জার্নালিস্ট, আপনি বুঝতে পারছেন যে কোনো কারণই নাই এটা হওয়ার। কারণটা হচ্ছে দ্য ইস্যু আর সো সিম্পল। আমি ভাই গভর্নমেন্ট ছিলাম, আমার সময় সিরিয়াস প্রবলেম হতো, আমার সময় বিদ্রোহ হয়েছে, আমি বিএসএফ বিদ্রোহ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি তো বুঝতে পারি যে কারণ থাকতে হবে তো একটা, কোনো কারণ নেই। সে কী কারণ? কোটা, সরকারি চাকরিতে কোটা। কোটা, তাও সরকারি মেনে নাও, মানিও না, বলো, কমিট করে দাও। আর মন্ত্রীকে বলো যে কথা বলো, মন্ত্রীকে বলো কথা বলতে ছাত্রদের সঙ্গে, বাপ আদর করে বলো না, ঠিক আছে। দ্যাটস প্রবলি হার ইগো, হাসিনার ইগো, হোয়াট এভার ইট ইস। সে সময় আমি নাম বলবো না, কিছু লোক বোধহয় ছিল যে উনি যখন প্রেস কনফারেন্স করছেন তখন একজন প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্স করবে, তার আশেপাশে যারা থাকবে তারা জানবে না কি হচ্ছে কি না হচ্ছে। আমি যখন বসতাম প্রেসিডেন্টের পাশে প্রেস কনফারেন্স সময়, আমি মনে করতাম যে এটা বলিও না, অপছন্দ করতেন। বলতেন, আমি এমন করেছি যে প্রেসিডেন্ট বলছে আপনি ওখানে যেতে পারবেনই না, আপনি আপনি কেন বলছেন? না স্যার, আমি বলছি আমি তো চিফ, আমি মিনিস্টার অফ এভিয়েশন, আপনি এই প্লেনে ওখানে যাবেন না, আমি যেতে হবে, কীভাবে যাবে সেটা আমি বন্দোবস্ত করবো। ওই প্লেনে যাবেন না আপনি, আশেপাশে যেগুলি আছে কী বলে স্যার, তারা মুক্তিযুদ্ধ সব, না তোমার পারবে না নিতে, আমি নিয়ে যাবো নাকি, এরকম তো কথা বলেছি। এনিওয়ে, এরকম কোনো লোক শেখ হাসিনার পাশে ছিলেন না? আনফর্চুনেটলি তারা প্রভোগ করেছে নাকি। না, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই দুই ঘটনায় সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর আচ্ছা। প্রধান, বিশেষ করে এখন যিনি প্রধান আছেন দেখেন, আর তখন ছিলেন জেনারেল নুরুদ্দিন, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ আত্মরক্ষার জন্য আবার সামরিক আইন জারি করতে চেয়েছিলেন। সামরিক বাহিনীর, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। এটা আমি ক্যাবিনেট মিটিংয়ে আবুল ফজল সাহেবকে বলেছিলাম, প্রফেসর আবুল ফজল সাহেবকে। উনি এই ইউনিফর্ম টিউনিফর্ম সমাজ, উনিও ক্যাবিনেট মেম্বার ছিলেন। তো আমি দেখেন, আমরা খাকি পরছি ঠিকই, খাকির নিচে আমাদের যে কালার প্রাণ, এটা কিন্তু ওই পাকিস্তানি না। আপনি পাকিস্তানি খাকি দেখেছেন তো, আর পাকিস্তানি সোলজার দেখেছেন তো, আপনি তাই বলছেন স্যার, স্যার বলতাম। কিন্তু আমরা কিন্তু খাকি পড়ছি ঠিকই, ওদের খাকি, কিন্তু আমার ভেতরে যে চামড়া, যে প্রাণ, এটা সেম না। সো আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করিয়েন না। You see, these troops go with the villages. They don't understand কী হচ্ছে কী না হচ্ছে, তার বাপের কী হচ্ছে, মায়ের কী হচ্ছে। সো তারা কথা বলে না, তাদের পারসেপশন হচ্ছে। সো জেনারেল সাহেব has to understand what is the general perception of my army, and he acted accordingly. Listen. So both these two generals acted. They no interference in politics. Listen. And Walker also. Now, difference আছে Walker and জেনারেল নুরুদ্দিন। Nuruddin outright said no. But Walker had to steer through for different reasons. I don't want to comment on this anymore. I would not like to comment on this Walker's because I still don't understand fully. But I only tell you that he had steered through. And General Nuruddin didn't steer through. He had to say no. That's all.
worker has to steer through a very complex situation. So sometimes you see him this way, sometimes you see him that way. Now that only your worker, with his intelligence, with his perception, with his understanding, can say why he is saying this, why he did this. Only he and his close friends, whatever it is, officers can say this. Outside থেকে আমরা ওনাকে জাজ করানো যাবে না। আপনি দুটি সরকারে ছিলেন এবং এবং এক অর্থে ওই দুটি সরকারও অন্তর্বর্তী সরকার ছিল, নির্বাচিত সরকার না। এক অর্থে এখনও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন। গত 15 মাসে তাদের কার্যক্রমকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? 91-এর অভ্যুত্থান, জন আগস্টের অভ্যুত্থান ফান্ডামেন্টালি ডিফারেন্ট, and that is the understanding. আপনি প্লিজ পারলে এটাতে একটু বলিয়ে আরো যে ইউ পিপল আর মেকিং গ্রেট মিস্টেক নট আন্ডারস্ট্যান্ডিং অভ্যুত্থানকে বুঝতে হবে যে কী জন্য, কেন মানুষ জান দিল, মানুষ জান দেয় না, এটা যাতা কথা না। এবং এইটা যদি আপনি যদি মুক্তিযুদ্ধে জান দিয়েছে সেটা মনে করে সময় অভ্যুত্থানে জান দিয়েছে, নো দেয়ার ইজ এ সিচুয়েশন অ্যান্ড কজেস আর কজ এফেক্ট বলে একটা কথা আছে। দি কজ ইজ ক্রিয়েটেড এফেক্ট। আপনি এটা করতে পারেন না, করলে আপনি ভুল হবে। করেন করতে চান করেন, বাট ভুল হবে। ইউ উইল নেভার বি এবল টু কাম টু দি কারেক্ট কনক্লুশন। সো এই যে দুটো অভ্যুত্থানতে প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে আমি একজন খুব গুণী জ্ঞানী লোককে বলেছিলাম কথাটা, সেটা আমি রিপিট করছি। আমি মনে করেছিলাম যে এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা তো কোনো সংঘবদ্ধ, ওয়েল প্ল্যান্ড, প্রিপেয়ার্ড, ডেভেলপ অভ্যুত্থান না, এটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, উইচ মিনস এটা একটা ওয়াইড স্প্রেড ডিসকন্টেন্ট, সাফারিং অভ্যুত্থান, উইচ ইজ ট্রু। Awaमी League had done this, oppress and suppress, last 16 to so many years, in every way. এখন এখানে যে ঘটনা ঘটে গেল, যখন হাসিনা চলে গেলেন, সেটাও আমি ওয়াচ করছি টিভিতে। আইসে কে দিস ইজ নট স্পন্টেনিয়াস, এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। It is not on the card and she is going no. There is some thinking before. না, এই সরকার কেমন দেশ পরিচালনার ক্ষেত্রে? এই সরকারটা প্রথমেই বললাম আপনাকে যে কার্যক্রমটা তারা যে কাজটা করেছে এবং যারা কাজ করিয়েছে ওকে দিয়ে, আমি বলবো না যে ইউনূস সাহেব বুঝতেন, আমি এটাও বলবো না যে ছাত্ররা যারা আছে তারা বুঝছে, আমি এটাও বলবো না যে অনেকে বুঝতেন, কিন্তু এটা আমি নিশ্চয় বলবো কিছু লোক বুঝত। আমি নাম বলতে পারবো না, আর নাম বলতে পারলেও আমার বলা হবে এটা আন্দাজ হওয়া হবে। মানে কি বুঝতেন যে এই পরিণতি? সব বুঝতেন যে কোথায় 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 আছে, হাউ টু ওয়াক ডাউন দি গার্ডেন বলে কে, ইউ হোল্ড অ্যান্ড টেক দি, আপনি পানি আসছে তো আপনি পানিকে ডাইরেক্ট ইট, তাই না, টেনে 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 ইউ ক্যান টেক ইট ব্যাক টু দ্য পন্ড or you can take anywhere. It's a question, there's a force, the force of water coming. Now we are in a position to channelize this force. If you are in a position to channelize this force, you can do it. উত্তরণের উপায় কি? উত্তরণটা এখন উত্তরণ তো হবে নাই, শোনো না, the fact হচ্ছে যে if you see ultimately why the people had risen and not the students. আপনি যদি গণগণের অভিপ্রায়, আশা আকাঙ্ক্ষা, কষ্ট, দুঃখ কষ্ট সব যদি বুঝতেন, তাহলে আপনি বলবেন যে ভাই এইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের তো এই কাজটা করতে হবে। আপনি সে করেন না, এটাই বলতে পারি, মানে ইউনূস সাহেব করেন না এটা। ইউনূস সাহেব in my opinion had a short agenda, initially short agenda, then expanded it.
ইট ইজ মাই ওপিনিয়ন অনলি। হ্যাঁ, এটা তিনি সাক্ষাৎকারেও প্রথমে বলছিলেন যে আমরা অনেক কিছুতে আমি যাব আমি না। আমি কিন্তু আমি আমার পারসেপশন হয়, আমার অভিজ্ঞতা আছে তো, আবার আমি একটু অভিজ্ঞতা থেকে আমি বুঝতে চেষ্টা করি। আমি ভুল বুঝতে পারি কিন্তু বুঝতে চেষ্টা করি। খুব বেশি যে বুঝি তা না। আমি একটু বুঝেছি যে তিনি প্যারিস থেকেই যখন একটা স্টেটমেন্ট দিলেন, তখন আমি বললাম যে এই স্টেটমেন্ট আমার দরকার ছিল না। তখনই বললাম যে এই স্টেটমেন্টটা উনি দিয়েছে, এটা রিপিট করবো না, যে প্যারিস থেকে যাওয়ার কোনো দরকার ছিল না। হোয়াট হি শুড হ্যাভ ডান, হি শুড ইমিডিয়েটলি কাম ওভার। হি টুক 2 days, হোয়াট এভার রিজন, 2 days টু লং ইট টাইম। তো বিমানবন্দরে যে বিবৃতি দিয়েছিলেন সেটা অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি তার আগে আশাবাদী। একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমি একটা স্টেটমেন্ট শুনেছি কিন্তু আমি বলবো না। দেখেন, ফার্স্ট থিং ইজ দ্যাট তিনি ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তিনি যে সেখানে থাকেন, তিনি যে পরিবেশে থাকেন, তার যে চিন্তাধারা আছে, সেটা তো কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান দি পিপল হু হ্যাভ রিজন এগেন্স্ট দি গভর্নমেন্ট। কী করে আমি এটা সব হতে পারে? আপনি বুঝতে পারেন, আপনি হাঁটেন তো, আনলেস ইউ ওয়াক ইন দ্য মাড, হাউ ডু নো হাউ মাডি ইট ইজ? So Professor Yunus never walked in the mud. He was, I'm not criticizing him, please, he's definitely very nice man, very successful man, etc., etc. At the same time, he was born with silver spoon বলে না, or golden spoon in the mouth, এরকম ধরনের। he was intelligent, he was পড়াশোনা ভালো, বলে ভালো, মানে এক্সটেম্পোর বলে, অনেক কিছু ভালো। বাট রিক্সাওয়ালার পায়ের ব্যথা তো উনি বুঝতে ডিফিকাল্ট হবে। রিক্সা পড়েছেন আগে, আমি তো এখনও চড়ি, আমার গান বেরিয়ে যায়, এখন বুঝতে পারছেন? সো দেয়ার ইজ এ প্রবলেম, দি প্রবলেম অফ দ্য পারসেপশন, অ্যান্ড দেয়ার সাম মিস্টেকস ডান, অ্যান্ড irreparable, because this Ubhutan was not done by politicians. Now the politicians are now trying to take control of the situation to do something. Sir, that's not going to happen. এতক্ষণ আমরা কথা বললাম বিমান বাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চাকে আপনাদের সঙ্গে রাখুন।